সৈয়দ মুজতবা আলী রচিত ভ্রমণ কাহিনী দেশে বিদেশে পর্ব ১৯। দিন দশেক পরে একদিন জানলা দিয়ে তাকিয়ে দেখি দোস্ত মোহাম্মদ ছুটে গিয়ে দরজা খুলে কাবুলি কায়দায় ভালো আছেন তো, মঙ্গল তো, সব ঠিক তো বলতে আরম্ভ করলুম। কিন্তু আশ্চর্য হয়ে লক্ষ্য করলুম দোস্ত মোহাম্মদ কোনো সাড়া শব্দ না দিয়ে আপন মনে কি সব বিড়বিড় করে বলে যাচ্ছেন। কাছে এসে কান পেতে যা শুনলাম তাতে আমার দম বন্ধ হবার উপক্রম। বলছেন, কমরত বা সিকনদ, খুদা তোরা কর সজদ, বপুন্দি বতর কি ইত্যাদি। সরল বাংলায় তর্জমা করলে তার অর্থ দাঁড়ায়, তোর কোমর ভেঙে দুটুকরো হোক, খুদা তোর দু চোখ কানা করে দিন, তুই ফুলে উঠে ঢাকের মতো হয়ে যা, তারপর টুকরো টুকরো হয়ে ফেটে যা। আমি কোনো গতিকে সামাল দিয়ে বললুম, দোস্ত মোহাম্মদ কি সব আবল তাবল বকছেন? দোস্ত মোহাম্মদ আমাকে আলিঙ্গন করে দু গালে দুটো বমশেল চুমো লাগালেন। বললেন, আমি কখনো আবল তাবল বকিনে। আমি বললুম, তবে এসব কি? বললেন, এসব তোর বালাই কাটাবার জন্য। লক্ষ্য করিসনি এদেশে বাচ্চাদের সাজিয়ে গুজিয়ে কপালের এক পাশে খানিকটা ভুসো মাখিয়ে দেয়? তোর কপালে তো আর ভুসো মাখাতে পারি নে, তাই কথা দিয়ে সেরে দিল। যাকে এত গালাগাল দিচ্ছি জম তাকে নেবে কেন? পরমায়ু বেড়ে যাবে, বুঝলি? লক্ষ্য করলুম গেলবার দোস্ত মোহাম্মদ আমাকে তুমি বলে সম্বোধন করেছিলেন, এবারে সেটা তুই এসে দাঁড়িয়েছে। ফার্সি ভাষায় আপনি, তুমি, তুই তিন বাক্য নেই, আছে শুধু সোমা আর তো। কিন্তু ওই তো দিয়ে তুমি, তুই, দুই বোঝানো যায়। যেরকম ইংরেজিতে যখন বলি ড্যাম ইউ, তখন তার অর্থ আপনি চুলোয় যান নয়, অর্থ তখন তুই চুলোয় যা। খাঁটি পাঠান আবার সোমা কথাটাও ব্যবহার করেন না, ইংরেজির মতো শুধু এই এক ইউ ই জানে। বেদুইনের আরবিতেও মাত্র এক আন্তা। বোধহয় পাঠান ইংরেজ, বেদুইনের ডেমোক্রেসি তার সম্বোধনের সমতায় প্রকাশ পেয়েছে। দোস্ত মোহাম্মদ স্মরণ করিয়ে দিলেন প্যারিস ফেরতা সাইফুল আলমের ছোট ভাইয়ের বিয়ের নেমন্তন্ন। সাইফুল আলম তাকে পাঠিয়েছেন আমাকে নিয়ে যেতে। গাড়ি তৈরি। সিগারেট দিয়ে বললুম, খান? বললেন, না, আব্দুর রহমানকে বলো তামাক দিতে। আমি বললুম, আব্দুর রহমানকে চেনেন তাহলে? বললেন, তোমাকে কে চেনে বাপু, তুমি তো দুদিনের চিড়িয়া। আমাকে কে চেনে বাপু, আমিও 3 দিনের পাখি। যে পাহাড় থেকে নেমে এসেছি সে পাহাড়ের গর্ভে আবার ঢুকে যাব, আগা আহমদের টাকাটা মেরে। আমি কে? মক্তবে আমানিয়ার অধ্যাপক অবশ্যই বটি, কিন্তু কটা লোকে জানে? অথচ বাজারে গিয়ে পুছো, দেখবে সবাই জানে আমি হচ্ছি সেই মূর্খ যার কাঁধে বন্দুক রেখে আগা আহমেদ শিকার করে, অর্থাৎ আগা আহমেদের মনিব। তুমি কে? যার কাঁধে আব্দুর রহমান বন্দুক রেখেছে। শিকার করে কি না করে পরে দেখা যাবে, চাকর দিয়ে মনিব চিনতে হয়। আমি বললুম, বেশক বেশক। তারপর বাংলায় বললুম, গোপের আমি গোপের তুমি, তাই দিয়ে যায় চেনা। বললেন, বুঝিয়ে বলো। তর্জমা শুনে দোস্ত মোহাম্মদ আনন্দে আত্মহারা। শুধু বলেন, আফরিন আফরিন, সাবাস সাবাস, উমদা কবিতা, জরির কলম। তারপর মুখে মুখে শেষ লাইনের একটা অনুবাদও করে ফেললেন, মানে ব্রুত তনে ব্রুত, ব্রুত সনাকদার। তারপর বললেন, আমি আরবি, ফার্সি আর তুর্কি নিয়ে কিছু কিছু নাড়াচাড়া করেছি, কিন্তু ভালো রসিকতা কোথাও বিশেষ দেখিনি। পদ্যে তো প্রায় নেই। বাংলায় বুঝি এরকম অনেক মাল আছে? আমি বললুম, না, মাত্র 2খানা কি 2.5খানা বই। দোস্ত মোহাম্মদ নিরাশ হয়ে বললেন, তাহলে আর বাংলা শিখে কি হবে? পেশোয়ারের আহমদ আলী আর কাবুলের দোস্ত মোহাম্মদে একটা মিল দেখতে পেলুম। দুজনেই অল্প রসিকতায় মুগ্ধ হন। তফাতের মধ্যে এইটুকু যে আহমদ আলীর জীবনের ধারা বয়ে চলেছে আর 5 জনের মতো, আর দোস্ত মোহাম্মদের জীবন যেন নির্ঝরের স্বপ্নভঙ্গ, এক পাথর থেকে আরেক পাথরে লাফ দিয়ে দিয়ে এগিয়ে চলেছে। মাঝখানে রসিকতার সূর্যকিরণ পড়লেই রামধনুর রং মেখে নিচ্ছে।
দু একবার মামুলি দুঃখ কষ্টের কথা বলতে গিয়ে দেখলুম সেসব কথা তার কানে যেন পৌঁছচ্ছেই না। বিলাস বেসনেও কোনো শখ নেই। তিনি যেন সমস্তক্ষণ বোম্বাগড়ের সন্ধানে, যেখানে রাজার পিসি পাউরুটিতে পেরেক ঠোকেন, যেখানে পণ্ডিতেরা টাকের ওপর ডাকের টিকিট কাটেন। তাই যখন আমরা বিয়ের মজলিসে গিয়ে কাবুল শহরের গণ্যমান্য ব্যক্তিদের মাঝখানে আসন পেলুম, তখন দোস্ত মোহাম্মদের জন্য দুঃখ হলো। খানিকক্ষণ পরে দেখি তিনি চোখ বন্ধ করে বিড়বিড় করে কি যেন আপন মনে বলে যাচ্ছেন। তার দিকে একটু ঝুঁকতেই তিনি বললেন, ফয়েজ মোহাম্মদের গুণে শিক্ষামন্ত্রীর নাম, না শিক্ষামন্ত্রীর পদের জোরে ফয়েজ মোহাম্মদের নাম? মোহাম্মদ তরজির গুণে বিদেশি সচিবের নাম, না বিদেশি সচিবের পদের জোরে মোহাম্মদ তরজির নাম? বাঙালি কবি লাখ কথার এক কথা বলেছে, গোপের আমি গোপের তুমি, তাই দিয়ে যায় চেনা। আমি বললুম, চুপ, মন্ত্রীরা সব আপনার দিকে তাকিয়ে আছেন, শুনতে পেলে আপনাকে জ্যান্ত পুঁতে ফেলবেন। বললেন, হ্যাঁ হ্যাঁ, তা বটে, বিশেষ করে ওই ফয়েজটা। আমি জিজ্ঞাসা করলুম, ফয়েজ মোহাম্মদ খান মিনিস্টার অফ পাবলিক ইনস্ট্রাকশন? উত্তর দিলেন, না না, সিনিস্টার অফ পাবলিক ডিস্ট্রাকশন। কত ছেলের মগজ ডিস্ট্রয় করছে, আমাকে মারবে তার আর নতুন কি? আমি ভয় পেয়ে চুপ চুপ বলে উজির সাহেবদের জ্ঞানগর্ভ কথাবার্তায় কান দেওয়ার চেষ্টা করলুম। দোস্ত মোহাম্মদকে দোষ দেওয়া অন্যায়, অনেক ভেবেও কুলকিনারা পাওয়া যায় না। এরা সব কোন গুণে মন্ত্রী হয়েছে? লেখাপড়ায় এক একজন যেন বিদ্যাসাগর, দুনিয়ার কোনো খবর রাখার চারও কারণ নেই। বেশিরভাগই একবার দুবার ইউরোপ হয়ে এসেছেন, কিন্তু সেখান থেকে দু একটা শক্ত ব্যাধি ছাড়া যে কিছু সঙ্গে করে এনেছেন তা তো কথাবার্তা থেকে ধরা পড়ে না। ছোকরাদের মধ্যে যারা গাল গল্পে যোগ দিল তারা তবু দু একটা পাশ দিয়ে এসেছে। বুড়োদের যারা অবজ্ঞা অবহেলা সত্ত্বেও মুখ খুললেন, তাদের কথাবার্তা থেকে ধরা পড়ে যে আর কিছু না হোক তাদের অভিজ্ঞতা আছে। কিন্তু এই উজিরদের দল না পারে উঠতে, না পারে সাঁতার কাটতে, চলন যেন ব্যাঙের মতো এলোপাতারি থপথপ। কাবুলের বহু জিনিস, বহু প্রতিষ্ঠান দেখে মনে দুঃখ হয়, কিন্তু এই মন্ত্রিমণ্ডলীকে দেখে কনফুসিয়াসের মতো বলতে ইচ্ছা হয়, আমি লইলাম ভিক্ষাপাত্র, সংসারে প্রণিপাত। সাইফুল আলম এসে কানে কানে বললেন, একটু বাদে দক্ষিণের দরজা দিয়ে বেরিয়ে আসবেন, আমি দোরের গোড়ায় আপনার জন্য অপেক্ষা করছি। দোস্ত মোহাম্মদ না শুনেও মাথা নাড়িয়ে প্রকাশ করলেন যে তিনিও আসছেন। মজলিস থেকে বেরিয়ে যেন দম ফেলে বাঁচলুম। দোস্ত মোহাম্মদ বললেন, তাব গুলুয়েম রশিদ, গলা পর্যন্ত পৌঁছে গিয়েছে, গড়গড়ে সুদম, আমার ফাঁসি হয়ে গিয়েছে। সত্যিকারের বিয়ের মজলিসে তখন প্রবেশ করলুম। সেখানে দেখি জন বিশেক ছোকরা, কেউ বসে, কেউ শুয়ে, কেউ গড়াগড়ি দিয়ে আড্ডা জমাচ্ছে। একজন গামছা দিয়ে গ্রামোফোনটার মুখে গুঁজে সাউন্ড বক্সের পাশে কান পেতে গান শুনছে। জন তিনেক তাস খেলছে। বিদগ্ধ মোল্লা মীর আসলাম এক কোণে কি একখানা বই পড়ছেন, আর এক কোণে এক বুড়ো দেয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন অথবা ঘুমোচ্ছেন। মাথায় প্রকাণ্ড সাদা পাগড়ি, বরফের মতো সাদা দাড়ি আর কালো মিশমিশে জোব্বা, শান্ত মুখচ্ছবি, একপাশে ছোট একখানা সেতা। সব ছেলে ছোকরার পাল, ওই মীর আসলাম আর সেতারওয়ালা বৃদ্ধ ছাড়া। মজলিসে আসবাবপত্র কিছু নেই, শুধু দামি গালচে আর রঙিন তাকিয়া। কেউ কেউ বফরমাইদ, আস্তে আজ্ঞা হোক বলে অভ্যর্থনা করলেন। আমি দোস্ত মোহাম্মদকে জিজ্ঞাসা করলুম, এইখানে সোজা এলেই তো হতো। তিনি বললেন, সেটি হবার জন্যেই আসল মজলিসে বসে নাভিশ্বাস না হওয়া পর্যন্ত এখানে প্রমোশন না দরদ। তা তুমি তো বাপু বেশ চাঁদপানা মুখ করে বসেছিলে, তোমাকে সেখানে উসখুস না করে বসে থাকতে দেখে আমার মনে তোমার ভবিষ্যৎ সম্বন্ধে বড় ভয় জেগেছে। এদেশে উজির হবার আসল গুণ তোমার আছে, টু সিট অ্যামং বোর্ডস উইদাউট বিং বোর্ড। কিন্তু খবরদার, সাবধানে পা ফেলে চলো দাদা, নইলে রক্ষে নেই। দেখবে একদিন বলা নেই কওয়া নেই ক্যাক করে ধরে নিয়ে উজির বানিয়ে দিয়েছে।
সাইফুল আলম আমাকে আদর করে বসালেন। তরুণদের আড্ডা যে উজিরদের মজলিসের চেয়ে অনেক বেশি মনোরঞ্জক তা নয়, তবে এখানে লৌকিকতার তর্জনী নেই বলে যা খুশি করার অনুমতি আছে। এরা নির্ভয়ে পলিটিক্স পর্যন্ত আলোচনা করে এবং যৌবনের প্রধান ধর্ম সম্বন্ধে কথা বলতে গেলে কারো মুখে আর কোনো লাগাম থাকে না। কথাবার্তায় ভারতীয় তরুণদের সঙ্গে এদের আসল তফাৎ এই যে এদের জীবনে নৈরাশ্যের কোনো চিহ্ন নেই। বর্তমান থেকে পালিয়ে গিয়ে অতীতে আশ্রয় তো এরা খোঁজেই না, ভবিষ্যৎ সম্বন্ধে যা আশা ভরসা তাও স্বপ্নে গড়া পরিস্থান নয়। শারীরিক ক্লেশ সম্বন্ধে অচেতন এরকম জোয়ান আমি আর কোথাও দেখিনি। এদেরই একজন আর বসন্তে কি করে ট্রান্সফার হয়ে বদখশান থেকে হিন্দুকুশ পার হয়ে কাবুল এসেছিল তার বর্ণনা দিচ্ছিল। সমস্ত দিন হেঁটে মাত্র 3 মাইল রাস্তা এগোতে পেরেছিল, কারণ একই নদীকে 6 বার পার হতে হয়েছিল, কিছুটা সাঁতরে কিছুটা পাথর আঁকড়ে ধরে ধরে। 2টো খচ্চর ভেসে গেল জলের তোরে, সঙ্গে নিয়ে গেল খাবার দাবার সবকিছু। দলের 7 জনের মধ্যে 2 জন অনাহারে মারা যান। এইসব বর্ণনা আমি যে জীবনে প্রথম শুনলুম তা নয়, কিন্তু এর বর্ণনাতে কোনো রোমান্স মাখানো ছিল না, পর্যটকদের গতানুগতিক দম্ভ ছিল না, আর আফগান সরকারের নিরর্থক অসময়ে ট্রান্সফার করার বাতিকের বিরুদ্ধে কণামাত্র নালিশ ফরিয়াদ ছিল না। ভাবখানা অনেকটা ছাতা ছিল না, তাই বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলুম। কাল আবার বেরুতে পারি দরকার হলে, ছাতা যে সঙ্গে নেবই সেরকম কথাও দিচ্ছি না। অর্থাৎ আগামী বসন্তে যদি তাকে ফের বদখশান যেতে হয় তবে সে আপত্তি জানাবে না। অথচ যখন বার্লিনে পড়াশোনা করত তখন 3 বছর ধরে মাসে 400 মার্ক খরচা করে আরামে দিন কাটিয়েছে। অনেক রাতে খাবারের ডাক পড়ল। গরম বাংলাদেশেই যখন বিয়ের রান্না ঠান্ডা হয়, তখন ঠান্ডা কাবুলে যে বেশিরভাগ জিনিসই হিম হবে তাতে আর আশ্চর্য কি। মীর আসলাম তাই খানিকটা মাংস এগিয়ে দিয়ে বললেন, কিঞ্চিত শূল্যপক্ষ অজমাংস ভক্ষণ করো, আভ্যন্তরীণ উষ্মার জন্য ইহাই প্রশস্ততম। তারপর দোস্ত মুহাম্মদকে জিজ্ঞাসা করলেন, কোনো জিনিসের অপ্রাচুর্য হয় নাই তো? দোস্ত মুহাম্মদ বললেন, তব গুলুয়েম রশিদ, গলা পর্যন্ত পৌঁছে গিয়েছে, গড়গড়া সুদম, আমার ফাঁসি হয়ে গিয়েছে। কোনো জিনিসে আকণ্ঠিত নিমজ্জিত হওয়ার এই হলো ফার্সি সংস্করণ। আফগান বিয়ের ভোজে যে বিস্তর লোক প্রচুর পরিমাণে খাবে সে কথা কাবুলে না এসেও বলা যায়, কিন্তু তার চেয়ে বড় তত্ত্ব কথা এই যে যত খাবে তার চেয়ে বেশি ফেলবে। বাংলাদেশের এই সুসভ্য বর্বরতার সন্ধান আফগানরা এখনো পায়নি। খাওয়া দাওয়ার পর গাল গল্প জমলো ভালো করে। শুধু দোস্ত মোহাম্মদ কাউকে কিছু না বলে 3টে কুশনে মাথা দিয়ে দেওয়ালের দিকে মুখ ফিরিয়ে ঘুমিয়ে পড়লেন। আমার বাড়ি ফেরবার ইচ্ছে হয়েছিল, কিন্তু আবহাওয়া থেকে অনুমান করলুম যে রেওয়াজ হচ্ছে হয় মজলিসের 5 জনের সঙ্গে গোষ্ঠী সুখ অনুভব করা, নয় নির্বিকার চিত্তে অকাতরে ঘুমিয়ে পড়া। বিয়েবাড়ির হইহল্লা, কড়া বিজলিবাতি আফগানের ঘুমের কোনো ব্যাঘাত জন্মাতে পারে না। রাত ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে একজন করে প্রায় সবাই ঘুমিয়ে পড়লেন। সাইফুল আলম আমাদের আরেক প্রস্থ চা দিয়ে গেলেন। মীর আসলামের ভাষা বিদগ্ধ হতে বিদগ্ধতর হয়ে যখন প্রায় যজ্ঞভাষ্যের মতো পুত পবিত্র হবার উপক্রম করেছে, তখন তিনি হঠাৎ চুপ করে গেলেন। চেয়ে দেখি সেই বৃদ্ধ সেতারখানা কোলে তুলে নিয়েছেন। মীর আসলাম আমাকে কানে কানে বললেন, তোমার অদৃষ্ট অদ্য রজনীর 3য় জামে সুপ্রসন্ন হইল। সমস্ত সন্ধ্যা বৃদ্ধ কারো সঙ্গে একটি কথাও বলেননি। পিড়িং করে প্রথম আওয়াজ বেরোতেই মনে হলো এর কিন্তু বলবার মতো অনেক কিছু আছে। প্রথম মৃদু টঙ্কারের সঙ্গে সঙ্গেই দোস্ত মোহাম্মদও সোজা হয়ে উঠে বসলেন, যেন এতক্ষণ তারই প্রতীক্ষায় শুয়ে শুয়ে প্রহর গুনছিলেন। সেতারের আওয়াজ মিলিয়ে যাওয়ার পূর্বেই বুড়োর গলা থেকে গুঞ্জরণ ধ্বনি বেরোলো, কিন্তু ভুল বলল, গলা থেকে নয়, বুক কলিজা থেকে তার প্রতি লোমকূপ ছিন্ন করে যেন সে শব্দ বেরোলো। সেতার বাঁধা হয়েছিল কোন সন্ধ্যায় জানি নে, কিন্তু তার গলার আওয়াজ শুনে মনে হলো এর সর্বশরীর যেন আর কোনো ওস্তাদের ওস্তাদ
বহুকাল ধরে বেঁধে বেঁধে আজ যামিনীর শেষ জামে এই প্রথম পরিপূর্ণতায় পৌঁছলেন। ওস্তাদি বাজনা নয়, বুড়োর গলা থেকে যে পরি হঠাৎ ডানা মেলে বেরোলো, সেতারের আওয়াজ যেন তার ছায়া হয়ে গিয়ে তারই নাচে যোগ দিল। ফার্সি গজল। বুড়োর চোখ বন্ধ, শান্ত প্রশান্ত মুখচ্ছবি, চোখের পাতাটি পর্যন্ত কাঁপছে না। ওষ্ঠ অধরের মৃদু স্ফুরণের ভেতর দিয়ে বেরিয়ে আসছে গভীর নিষ্কম্প গুঞ্জরণ। বাতাসের সঙ্গে মিশে গিয়ে সে আওয়াজ যেন বন্ধনমুক্ত আতরের মতো সভাস্থল ভরে দিল। গানের কথা শুনবো কি? সেতারে গলায় মিশে গিয়েছে, যেন সন্ধ্যাবেলাকার নীল আকাশ সূর্যাস্তের লাল আবির মেখে নিয়ে ঘন বেগুনি থেকে আস্তে আস্তে গোলাপের দিকে এগিয়ে চলেছে। আর 5 জনের কথা বলতে পারিনি, এরকমের অভিজ্ঞতা আমার জীবনে এই প্রথম। জন্মান্ধ যেন চোখ মেলল সূর্যাস্তের মাঝখানে। আমি তখন রঙের মাঝখানে ডুবে গিয়েছি। সমুদ্র, বেলাভূমি, তরুপল্লব কিছুই আর চোখে পড়ছে না। ধ্বনির ইন্দ্রজালে মোহাচ্ছন্ন করে বৃদ্ধ যেন একমাত্র আমারই কানে কানে তার গোপন মন্ত্র পড়তে লাগলেন। শবি আগর, শবি আগর, শবি আগর। যদি এক রাত্রের তরে, মাত্র এক রাত্রের তরে, একবারের তরে। আমি যেন চেঁচিয়ে জিজ্ঞেস করতে যাচ্ছি, কি কি কি? এক রাত্রের তরে, একবারের তরে কি? কিন্তু বলার উপায় নেই, দরকারও নেই। গুনি কি জানেন না? আজ লবে ইয়ার বসায়ে তলবম, প্রিয়ার অধর থেকে একটি চুম্বন পাই। প্রথমবার বললেন অতি শান্ত কণ্ঠে, কিন্তু যেন নৈরাশ্য ভরা সুরে। তারপর নৈরাশ্য যেন কেটে যেতে লাগলো। আশা নিরাশার দ্বন্দ্ব আরম্ভ হলো, সাহস বাড়তে লাগলো। সব শেষে রইল দৃঢ় আত্মবিশ্বাসের ভাষা, পাবই পাবো, নিশ্চয়ই পাবো। গুনি গাইছেন লবে ইয়ার। প্রিয়ার অধর আর আমার বন্ধ চোখের সামনে কালোর মাঝখানে ফুটে ওঠে টকটকে লাল 2 ঠোঁট। যখন শুনি বসে তলবম, যদি একটি চুম্বন পাই, তখন চোখের সামনে থেকে সবকিছু মুছে যায়। বুকের মাঝখানে যেন তখন শুনতে পাই সেই আশা নিরাশার দ্বন্দ্ব, আতুর হিয়ার আকুলি বিকুলি, আত্মবিশ্বাসের দৃঢ় প্রত্যয়। হুঙ্কার দিয়ে গেয়ে উঠলেন, জোয়ান শ্যাম। তাহলে আমি জোয়ান হব? একটি মাত্র চুম্বন পেলে লুপ্ত যৌবন ফিরে পাব? সভাস্থল যেন তাণ্ডব নৃত্যে ভরে উঠল। দেখি শঙ্কর যেন তপস্যা শেষে পার্বতীকে নিয়ে উন্মত্ত নৃত্যে মেতে উঠেছেন। হুঙ্কারের পর হুঙ্কার, জোয়ান শ্যাম, জোয়ান শ্যাম। কোথায় বৃদ্ধ সেতারের ওস্তাদ? দেখি সেই জোয়ান মঙ্গল লাফ দিয়ে 3 হাত উপরে উঠে শূন্যে 2 পা দিয়ে ঘন ঘন ঢেড়া কাটছে, আর 2 হাত মেলে বুক চেতিয়ে মাথা পিছনে ছুঁড়ে কালো বাবরি চুলের আবর্তের ঘূর্ণি লাগিয়েছে। দেখি তাজমহলের দরজা দিয়ে বেরিয়ে এলেন শাহজাহান আর মুমতাজ, হাত ধরাধরি করে। নবীন প্রাণ, নূতন যৌবন ফিরে পেয়েছেন। শতাব্দীর বিচ্ছেদ শেষ হয়েছে। শুনি সঙ্গীত তরঙ্গের কলকল্লোল জাহ্নবী। সগর রাজের সহস্র সন্তান নবীন প্রাণ, নবীন যৌবন ফিরে পেয়ে উল্লাস ধ্বনি করে উঠেছে। কিন্তু গুণী যৌবন পেয়েছে, প্রিয়ার প্রসাদ পেয়েছে, চূড়ান্তে পৌঁছে গিয়েছে, অথচ কবিতার পথ যে এখনো অগ্রগামী। শবি আগর, আজ লবে ইয়ার বোসায়ে তলবম, জোয়ান শ্যাম। আজ এ নিশীথে প্রিয়া অধরতে চুম্বন যদি পাই, জোয়ান হইব। তারপর তারপর কি? শুনি অবিচল দৃঢ় কণ্ঠে অদ্ভুত শপথ গ্রহণ, জেশেরো জিন্দগি দুবারা কুনম। এই জীবন তাহলে আবার দোহরাতে, দুবার করতে রাজি আছি। একটি চুম্বন দাও, তাহলে আবার সেই অসীম বিরহের তপ্ত দীর্ঘ অন্তহীন পথ ক্ষতবিক্ষত রক্তসিক্ত পদে অতিক্রম করবার শক্তি পাব। আসুক না আবার সেই দীর্ঘ বিচ্ছেদ, তোমার অবহেলার কঠিন কঠোর দাহ। আমি প্রস্তুত, আমি শপথ করছি,
জসর জিন্দগি দুবারা কনম, গোড়া হতে তবে এ জীবন দোহরাই। আমি মনে মনে মাথা নিচু করে বললুম, ক্ষমা করো গুণী, ক্ষমা করো কবি। শিখরে পৌঁছে উদ্ধত প্রশ্ন করেছিলুম, পদ এখনো অগ্রগামী, যাবে কোথায়? তুমি যে আমাকে হঠাৎ সেখান থেকে শূন্যে তুলে দিতে পারো, তোমার গানের পরী যে আমাকেও নীলাম্বরের মর্ম মাঝে উধাও করে নিয়ে যেতে পারে, তার কল্পনাও যে করতে পারিনি। বারে বারে ঘুরে ফিরে গুণীর আকুতি কাকুতি সবই আগর, যদি এক রাতের তরে, আর সেই দৃঢ় শপথ জিন্দগি দুবারা কুনম, এ জীবন দোহরাই। গানের বাদবাকি এই দুই বাক্যেই বারে বারে সম্পূর্ণ রূপ নিয়ে সব প্রকাশ হচ্ছে। কখনো শুনি সবই আগর, কখনো শুনি দুবারা কুনম, সবই আগর দুবারা কুনম। পশ্চিমের সূর্য ডুবে যাওয়ার পরও পূবের আকাশ অনেকক্ষণ ধরে লাল রং ছাড়ে না। কখন গান বন্ধ হয়েছিল বলতে পারিনি। হঠাৎ ভোরের আজান কানে গেল। আল্লাহু আকবার, খুদা তাআলা মহান, মা ভই মা ভই, ভয় নেই ভয় নেই, তোমার সব কামনা পূর্ণ হবে। ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা, অতীতের চেয়ে নিশ্চয়ই ভালো হবে তো ভবিষ্যৎ। চোখ মেলে দেখি কবি নেই। মোল্লা মীর আসলাম পাথরের মতো বসে আছেন, আর দোস্ত মোহাম্মদ দুহাত দিয়ে মুখ ঢেকে ফেলেছেন।